উজির আজম গোলাম মাহমুদ খান। এবার আছে নাকি আমার জনাব, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা ও কাশেমের কোনো সন্ধান পেলেন না? না জনাব, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, আজ পর্যন্ত শাহজাদি মালার কোনো সংবাদ পাইনি। আমি তো হে মেহেরবান খোদা, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা যদি বেঁচে থাকে, তুমি আমার বুকে তাকে ফিরিয়ে দিও মেহেরবান, আমার বুকে তাকে ফিরিয়ে দিও। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। একই উজির সাহেব, কি হেতু আমার দরবারে আগমন? আপনারা 5 বছর যাবৎ আমাদের নিকট কোন রাজকর দেননি, তাই কাদের বাচ্চার আদেশে আমি রাজকর নিতে এসেছি জনাব, রাজকর নিতে এসেছি। উজির সাহেব, উজির আজম গোলাম মাহমুদ খান, আমি তো প্রতি বছরের ঘর আপনার নিকট ওই কাদির বাদশার কাছে পৌঁছে দিয়েছি। প্রতি বছরের রাজকার আমি প্রতি বছর নিজেই কাদির বাদশার কাছে জমা দিয়েছি। সে যদি খাতায় আসিল না দেয়, সেই দোষটি আমার জনাব। তা অবশ্য ঠিক। আপনারা যে রাজকর দিয়েছেন তার কোন প্রমাণ আছে? উজির সাহেব, বলুন। আমি নিজেই রাজকর আপনাদের ধন ভান্ডারে জমা দিয়েছি। যাব না, বলছিলাম কি, আপনি কাদির বাদশার উজির সাহেবকে বলে দিন, আজ থেকে একটা পয়সা আমরা রাজস্ব দেব না। আরো বলে দিন জনাব, আজ থেকে এই মিশরের রাজ্য স্বাধীন। ঠিকই বলেছে উজির আজম গোলাম মাহমুদ খান, যেমনি ভাবে অন্যায় করে আমাদের কাছ থেকে খাজনা আদায় করতে চেয়েছে, তাই তাই এই মুহূর্তে আপনি গিয়ে বাদশাকে বলে দেবেন, আমরা আর একটি পয়সা খানা করিও আপনাদের খাজনা দেব না, এমনকি আজ থেকে আমার মিশর রাজ্য স্বাধীন। তাই বলবো জাহাপনা, তাই বলবো। তবে যাবার সময় একটা কথা মনে রাখবেন, আপনারাও প্রস্তুত থাকবেন। আজ থেকে আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেলাম, যুদ্ধ করেই রাজকর আদায় করে নিব জাহাপনা, রাজকর আদায় করে নিব। উজির আজম গোলাম মাহমুদ খান, একই উজির সাহেব যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেলেন, জনাব, তার জন্য বিন্দু মাত্র ভয় করবেন না জনাব। আমি যুদ্ধের ময়দানে কাদির বাদশার সৈন্যের তাজা রক্তে যুদ্ধের ময়দান লালে লাল করে দেব জনাব। যদি এই যুদ্ধে মহাবীর মালিক সর্দারকে সঙ্গে পাই। মালিক সর্দারের উপর আমরা যে অন্যায় অত্যাচার করেছি, এরপরে কি সে আমাদের পক্ষে যুদ্ধে রাজি হবে? অবশ্যই রাজি হবেন জনাব। আপনি মালিক সর্দারকে বলবেন, মালিক সর্দার, এই যুদ্ধ আপনার আমার জন্য নয়, এই যুদ্ধটা হচ্ছে এই মিশরের মাতৃভূমির ইজ্জত রক্ষার্থে। তাহলে দেখবেন শেষ বয়সে আবার যে হাতে লাঠি তুলে নেবেন জনাব। বেশ, আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো ওই মহাবীর মালিক সর্দার বাড়িতে, যেভাবেই হোক তাকে যুদ্ধের জন্য রাজি করাতেই হবে। আপনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি মহাবীর মালিক সর্দারের বাড়িতে। চলুন। আমির বাদশা, আজও তুমি এই উজির গোলাম খাকে চিনতে পারোনি। তোমার 5 বছরের 5 লক্ষ টাকা আমি নিজেই আত্মসাৎ করেছি। এবার কাদির বাদশার সঙ্গে তোমার যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে তোমাকে অবশ্যই পরাজয় স্বীকার করতে হবে। তারপর কাদির বাদশার আদেশে আমি বসবো ওই মিশরের মসনদে। মিশরের মসনদ।
সাথী মালা, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমার চুলের লাঠি ধরে আমার বেগম বানাবো। হে মেহেরবান খোদা, আমার একমাত্র পুত্র বাপ্পি কাসেম বাড়ি থেকে চলে গেছে, আজ পর্যন্ত তার কোনো খবর পেলাম না। আমি জানি না হে মেহেরবান খোদা, আমার একমাত্র পুত্র সে কোথায় আছে, সে কেমন আছে। মালিক সর্দার, বাড়িতে আছো মালিক সর্দার? একই জাহাপনা, আপনি এই অসময়ে আমার বাড়িতে কেন এসেছেন? বসুন। আমি বসতে আসিনি মালিক সর্দার, আমি এসেছিলাম তোমার কাছে। কিন্তু কেন কেন এসেছেন আপনি আমার কাছে জাহাপনা? ও, আমি বুঝতে পেরেছি, আমার মালামাকে আপনি ফিরিয়ে নিতে এসেছেন। না কিন্তু না মালিক সর্দার, আমি মালাকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি। তাহলে কেন আপনি আমার বাড়িতে এসেছেন? ভাই মালিক সর্দার, হীরানগরের কাদের বাচ্চা 5 বছরের রাজকর পাওয়ার পর আবার অন্যায় ভাবে রাজকর দাবি করেছে, তাই দেইনি বলে আমাদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে গেছে। তার জন্য আমি কি করতে পারি? ভাই মালিক সর্দার, তুমিই পারবে ওই কাদের বাচ্চার হাত থেকে জয় ছিনিয়ে আনতে। না জাহাপনা, তা কিছুতেই হয় না। আপনারা যেদিন আমার একমাত্র পুত্র ওই বাপ্পি কাসেমের চোখ দুটি অন্ধ করে দিয়েছে, সেদিন আমার সেই একমাত্র পুত্রকে আমি কথা দিয়েছি, আমি তার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি বাকি জীবনে আর আমি হাতে লাঠি তুলে নেব না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি ভাই, তুমি যুদ্ধে না গেলে আমরা যে কোনোদিন যুদ্ধ ছিনিয়ে আনতে পারবো না। না যাবো না। আমি আমার পুত্রের দেওয়া কথা আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না, কারণ আমি যে তার কাছে প্রতিজ্ঞা করেছি সে ফিরে না যাওয়ার জন্য এই মালিক সন্তান আর জীবনে কোনোদিন লাঠি হাতে নেবে না। বেশ, আমি চলে যাচ্ছি মালিক সর্দার, তবে যাবার সময় আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, তোমার মতো বীর বিক্রম জীবিত থাকতে তুমি কি সহ্য করতে পারবে ওই হীরানগরের কাদির বাদশা এসে আমাদের রাজ্যের অশান্তির আগুন জ্বালিয়ে তুলো? তুমি কি সহ্য করতে পারবে ওই হীরানগরের কাদির বাদশার সৈন্য এসে তোমার মাতৃভূমির ইজ্জত নিয়ে মাতৃভূমির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে? হ্যাঁ, মাতৃভূমির ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলবে, পারবে তখন চুপ করে থাকতে? না, তাই তো বলছি, এই মাতৃভূমির ইজ্জতের জন্য আবার তোমাকে যুদ্ধে যেতে হবে। তবে তোমার পুত্রের কাছে যখন প্রতিজ্ঞা করেছো, প্রকাশ্যে নয়, তুমি ছদ্মবেশে আবার যুদ্ধে যাবে ভাই মালিক সর্দার। মাতৃভূমি রক্ষার জন্য আমাকে যুদ্ধে যেতে হবে। আজ আমাকে মাতৃভূমির ইজ্জত রক্ষা করতে হবে। আমি যাবো জাহাপনা, আমার মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য আজ আমি আবার হাতে লাঠি তুলে দেব। বেশ, আমি চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে আমার ওই যুদ্ধের ময়দানেই দেখা হবে। ওরে বাপ্পি কাসেম, আমি তোর দেওয়া প্রতিজ্ঞা আমি পালন করতে পারলাম না রে বাপ্পি। তুই আমাকে ক্ষমা করে দিস বাপ্পি। আজ আমি মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য আমি তোর দেওয়া প্রতিজ্ঞা আমি রক্ষা করতে
কথা বলেন। বদলে সাথে করতে চলে যাবেন। আমি ফিরে এসেছি জাহাপনা, আমি ফিরে এসেছি। অজির সাহেব, কে সংবাদ? সংবাদ শুভ নাকি অশুভ? জাহাপনা সংবাদ শুভ নয়, সংবাদ অশুভ। অশুভ? হ্যাঁ, কেন, জাহাপনা। কি বলেছে? তারা বলেছে তাদের রাজ্য এখন থেকে স্বাধীন ঘোষণা রাজ্য করেছে। স্বাধীন? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, তাদের রাজ্য স্বাধীন ঘোষণা করেছে। তারপর আর কি করেছে বলুন? তারা বলেছে আজ থেকে তারা আর কোন রাজকর আমাদেরকে দেবে না। রাজ করা দেবে না, না। রাজ্য স্বাধীন বলে ঘোষণা করেছে। এত বড় দুঃসাহস! জান উজির সাহেব, আপনি আপনি তাদের বিরুদ্ধে কি করেছেন একটু জানান। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এসেছি। ঠিক কাজটাই করেছেন উজির সাহেব। আপনি যান, আপনি এই মুহূর্তে গিয়ে আপনি যুদ্ধের আয়োজন করুন, সকল সৈন্য সমর্থকে জাগিয়ে তুলুন। যান উজির সাহেব, আমি তাই করবো জাহাপনা। আমি গিয়ে সৈন্য সামন্ত জোগাড় করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে ছেড়ে দাও, ছাড়ো আমাকে। মালা, না, আমাকে ছেড়ে মালা, দাও। আমাকে ছেড়ে দাও। আয় মালা, কি হয়েছে? এটা রাজদরবার। তাতে আমার কি হয়েছে? আব্বা হুজুর, আমি ফিরে এসেছি আব্বা হুজুর। কি হয়েছে বাপি? তুই চুপ। এরা কারা? এই যে পাগলা পাগলি দেখছি, এরা কারা? মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেবেন হুজুর, কিন্তু হুজুর যুবক, আমি যেন কে তুমি যুবক? সেই চোখ, সেই মুখ, তোমাকে কেন যেন আমার চেনা চেনা লাগছে। তুমি কে যুবক? আমাদের ফল বাগানে বসেছিল আব্বা হুজুর। শুধু তাই নয় আব্বা হুজুর, এই যুবকটি আমির বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। যুদ্ধে যেতে চাই? হ্যাঁ। যুবক, তুমি যুদ্ধে যেতে চাও, তোমার পরিচয়টা কি বলো? জনাব, আমি আমার পরিচয় এখন দেব না, কিন্তু কার সঙ্গে তিনি যুদ্ধ পেতেছে বললেন? কোথায় কার সঙ্গে যুদ্ধ করতে যাবে যুবক? কার সঙ্গে তিনি যুদ্ধ পেতেছে বললেন? ও হ্যাঁ, মিশরের আমির বাদশার সঙ্গে মিশরের আমির বাদশা? যুদ্ধ বেঁধেছে। মিশরের আমির বাদশা আমাকে রাজ করে দেয়নি, উপরন্ত তার রাজ্যকে স্বাধীন ঘোষণা করেছে আমার অনুমতি না। জনাব, আপনি বার যদি আমাকে মেহেরবানি করে যুদ্ধে পাঠান, তবে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করব এবং ওই মিশরের রাজ্যের সবারকে আমি একটি একটি করে বন্দি করে আপনার দরবারে হাজির করব। ঠিক আছে যুবক, কিন্তু এই পাগলিকে জনাব, আমি ওটা আমার জীবন মরণের সাথী, আজ পাগল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি জনাব, আমি যুদ্ধ থেকে ফিরে এসে আমি আমার সত্য পরিচয় দেব। শুধু একটি বার আমাকে আদেশ করুন। পত্র হাসেম, আব্বা হুজুর, এই মুহূর্তে এই যুবক নিয়ে আমার চাও যে অস্ত হবে এবং তার সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ো বীর বিক্রমে। যুদ্ধের পর তোমার পরিচয়টা আমি জেনে নেব। মালা, এসো এসো মূর্তি। আমি এসো তারা
সাহস থাকলে অস্ত্র ধরুন, আমার পরিচয় দিবে আমার হাতে হাতিয়ার। হ্যালো হ্যালো বলো যুবক, বলো, তোমার সাথে যুদ্ধ করতে আমার এক মনের যেন সায় দিচ্ছে না। হ্যালো আমি তো আগেই বলেছি আমার পরিচয় দিবে আমার হাতে হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরুন, যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে পরাজয় করবো আপনাকে। আমার দেখছি মরবার পালকে গজিয়েছে পালকে, এখনো যুদ্ধের সাথে তোমার মিটেনি, তাহলে মিটিয়ে দিচ্ছি তোমাকে যুদ্ধের স্বাদ। চুপ করবি তো? একবার বলেছি আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরো। তার আগে বলো যুবক, তুমি কে? আমি বলেছি না আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরুন। ঠিক আছে, তাহলে দেখা যাও গে তার বাহুতে কত শক্তি। যুদ্ধ করতে আমার মান কেন সায় দিচ্ছে না? আমি মিশর রাজ্যে অনেক লাঠিয়ালের সাথে আমি লাঠি ধরেছি, অনেকের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু আমার হাতে কখনো কাঁপেনি। বৃদ্ধ, আমি তো বলেছি আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরো, যুদ্ধ করো। না, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার মন কেন সায় দিচ্ছে না? আমি তো বলেছি বহু বীরের সঙ্গে আমি যুদ্ধ করেছি, কিন্তু আমার হাত কোনোদিন কাঁপেনি, কিন্তু আজ তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার হাত কাঁপছে কেন? তাহলে পরাজয় স্বীকার করে এই মুহূর্তে যুদ্ধের ময়দান ত্যাগ করো। না, পরাজয় স্বীকার করার আগে তুমি বলো তুমি কে, কি পরিচয় তোমার? আমার পরিচয় শুনলে এই যুদ্ধর ময়দান থেকে আপনি দৌড়ে পালাবেন। আপনি আমার পরিচয় শুনলে আমার যুদ্ধের ময়দান থেকে আমাকে দৌড়ে পালাতে হবে, তাহলে তো তোমার পরিচয় শুনতেই হয়। বলো কে তুমি? আমি তো আগেই বলেছি আমার পরিচয় দেবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরো, যুদ্ধ করো। আমি তো বলেছি তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার মন সায় দিচ্ছে না। তুমি বলো যুগকে তুমি কে? আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। আমি একবারই বলেছি। দেখছি মরবার পালকে গজিয়েছে পালকে, তাহলে যুদ্ধক্ষেত্রেই আর প্রমাণ হয়ে যাবে। চুপ করবি তো? সাহস থাকলে অস্ত্র ধর। ঠিক আছে, ধরো অস্ত্র। আমাকে ছেড়ে দে। আমার পিতা যদি জানতে পারে তাহলে তোকে করবে খোদার হস্তে একেবারে কুরবানি। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। যার নাম শুনলে আমাকে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে হবে, তোর পিতা আমাকে খুন করবে। তাহলে তো পরিচয় শুনতে হবে। আমার যুবক, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম মোহাম্মদ মহাবীর মালিক সর্দার। চেনেন নাকি তাদের? চেনেন? বলেছিলাম না আমার পিতার নাম শুনলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবেন। তোমার পিতার নাম কি বললে? আমার পিতার নাম মিশরের রাজ্যের বীর বিখ্যাত লাঠিয়াল মালিক সর্দার। তাহলে তোমার মাতার নাম কি? আমার মাতার নাম? হ্যাঁ, তোমার মাতার নাম আয়েশা।
চেনেন চেনেন নাকি তাদের? ওরে ওরে হতভাগা, হতভাগা, হ্যাঁ তুই একটা হতভাগা। হতভাগা? চিনতে আপনার পারিস- পরিচয়? আপনি কে? আমি 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 তোর বাপের মহাবীর মালিক সত্তার। না 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 কি হয়েছে? আপনি কি হয়েছে? আপনি আমার বাবা নন। আপনি আমার বাবা নন। না, আপনি মিথ্যা কথা বলছেন। আমি তোর আপনি আমার বাবা নন। আমি তোর হতভাগ্য পিতা। না, কখনো না। আমি তোর আপনি আমার হতভাগ্য কিছুতেই পিতা, বাবা নন। মালিক সত্তার। কিন্তু আমার বাবাকে আমি বনবাসে আজ থেকে 12 বছর আগে কথা দিয়ে এসেছিলাম। আমার বাবা আমাকে কথা দিয়ে এসেছিল কি জানেন? কি কথা দিয়েছি? আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছিল, যতদিন পর্যন্ত চোখ ভালো করে আমি দেশে ফিরে না আসবো ততদিন পর্যন্ত আমার বাবা ওই আলিগড়ের যুদ্ধের লাঠি ধারণ করবে না। ওরে বাপ্পি, তাহলে আপনি কে? ওরে বাপ্পি, আমি আমি তোর সেই ভাগ্য বিড়ম্বিত পিতা, মালিক সত্তার। আগে বলুন আব্বা হুজুর, কেন আপনি এই আলিগড়ের যুদ্ধ লাঠি আমার হাতে ধারণ করেছেন? ওরে বাপ্পি, তোর দেওয়া প্রতিজ্ঞা আমি ভঙ্গ করিনি রে বাপ্পি। যখনই শুনেছি এই মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য আমাকে লাঠি ধরতে হবে, তখন তোর দেওয়া প্রতিজ্ঞা আমি রক্ষা করতে পারিনি রে বাপ্পি। তোর দেওয়া প্রতিজ্ঞা যদি আমি রক্ষা করি তাহলে তাহলে আমার মাতৃভূমির ইজ্জত যে রক্ষা হবে না রে বাপ্পি। তাই তো আমি লাঠি ধরেছি। বাবা, বাপ্পি, আমার অপরাধ ক্ষমা করে আমার এই শূন্য মুখটায় তুই একবার ঝাঁপিয়ে পড় বাপ্পি। বাবা, বাবা, বাবা! বাপ্পি, বাপ্পি রে, এবার বল তুই এই যুদ্ধের ময়দানে কেন? কে তোকে যুদ্ধে পাঠিয়েছে? তাহলে তাহলে শুনবেন আব্বা হুজুর, শুনবেন আমি কেন এই যুদ্ধতে অংশগ্রহণ করেছি। আমাকে যে শুনতেই হবে রে বাপ্পি। ওই হীরানগরের কাদের বাদশার দরবার থেকে আমি তাকে কথা দিয়ে এসেছি, আমি তাকে জবান দিয়ে এসেছি, আপনাদেরকে সবাইকে এই মিশরের রাজ্যের সৈন্যদেরকে আমি বন্দী করে এক এক করে ওই হীরানগরের কাদের বাদশার কাছে তার দরবারে হাজির করব। কিন্তু আব্বা হুজুর, বাপ্পি, পারবে না আব্বা হুজুর, তুমি পারবে না বাপ্পি, আমার হাতে বন্দিত্ব স্বীকার করে আমার সঙ্গে যেতে। বাপ্পি, কিন্তু কিন্তু কেন তুই কাদের বাচ্চার হয়ে এখানে যুদ্ধে এসেছিস বলতো বাপ্পি? আমার মালা, আমার মালা তো পাগল হয়ে গেছে বাবা। তারপর পাগল হয়ে গেছে, পাগলের ভেসে তার দরবারে এক সময় আমরা পৌঁছে যাই। যুদ্ধের কথা শুনে ওজির আজম গোলাম খা ওই শয়তান চোখ উপড়ে নিয়েছিল আব্বা হুজুর। আমি মিশরের রাজ্যের যুদ্ধের কথা শুনে আমি নিজ ইচ্ছায় এই যুদ্ধে অংশগ্রহণ করেছি। ওরে বাপ্পি, পারবেন না, তাহলে তাহলে পারবেন না আব্বা হুজুর। তাহলে তুই আমাকে বন্দি কর বাপ্পি, বন্দি করে তুই কাদের বাচ্চা দরবারে নিয়ে চল আমাকে। ওরে ওরে পুত্রে
বীরের জন্য পিতা যদি এটুকু না করতে পারে, তাহলে তাহলে পৃথিবীর সব পিতার মান যে ক্ষুণ্ণ হয়ে যাবে রে বাপ্পি। তোর জন্য আমি অনেক কিছু করেছি, তোকে সেই ছোট্ট শিশু থেকে মানুষ করেছি। আজ তুই আমার কাছে যে আমার এক জীবনের অংশ বাপ্পি। আব্বা হুজুর, কর আব্বা হুজুর, কর বাপ্পি, তুই আমাকে বন্দি করে তুই আমাকে কাদির বাদশার দরবারে নিয়ে চল। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই করছি। চলুন আব্বা হুজুর। তুই আমাকে বন্দি করবি না? বন্দি করব না আব্বা হুজুর, সে চায়। আর আপনি আমার হাতে বন্দিত্ব স্বীকার করেছে, আমি আর কি বন্দি করব আপনাকে? তাহলে তাহলে চল বাপ্পি, চল। ও হে সিপাহী, ফৌজ ভাই ফৌজ, কাদির বাদশার শহীদের তাজা রাখতে সারা রাস্তা ঘাট যেন একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই তো যুদ্ধে আমরা জয় লাভ করেছি। এইবার কাদির বাদশার সৈন্যদেরকে যেখানে যে অবস্থায় পাবো, কুকুরের মতো হত্যা করা। কাদের বাদশার সৈন্যদের সামনে শয়তান। এখনো বলছি, যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে যাও। না শয়তান, আমি শাহজাদা, বিনা যুদ্ধে আমি পরাজয় স্বীকার করবো না শয়তান। বলে যেও না বালক, আমার এই অস্ত্রের আঘাতে তোমার মূল্যবান মাথাটা একেবারে আসমানে উড়ে যাবে। তবে আই রে শয়তান। বেশ, ভয় নেই হাজার, ভয় নেই, আমি এক্ষুনি ছুটে আসছি। এই শয়তান, চিনতে পারছিস তুই আমাকে? চিনতে পারছিস? পরিচয় পরে হবে, আগে সত্যির পরীক্ষা দেবে আদাব। তবে আয় শয়তান। বেশ, সে দেখ মৃত্যু তোকে হাত ছাড়িয়ে দিয়েছে। মালিক সর্দার, বন্দি করো মালিক সর্দার। বন্দি ওকে নয়, বন্দি হবি তুই। তার মানে তার মানে এখনো বুঝতে পারিসনি না? চিনতে পারছিস গোলাম খান? চিনতে পারছিস তুই আমাকে? ভালো করে চেয়ে দেখ। ভালো করে চেয়ে দেখ তো, এটা কে? আমি তো চিনতে পারছি না। চিনতে পারোনি এখনো? ভালো করে চেয়ে দেখো, চিনতে পারো কি না। এই হচ্ছে আমাদের সেই কুড়িয়ে পাওয়া সন্তান আবু কাসেম। কাসেম? হ্যাঁ, তুমি সেই কানা কাসেম? কিন্তু আমার সাজাদে মালা কোথায়? মালা? মালা? মালার কত পরে হবে, আগে তুই তোর জীবন আমার হাতে দে শয়তান। মালিক সর্দার, তুমি দেখছি বাদশাহ আমির শাহর সঙ্গে বেঈমানি করেছ। না, বেঈমানি আমি করিনি রে জানোয়ার, বেঈমানি করেছিস তুই, এবং বেঈমানি করেছে ওই আমির বাদশা। মনে নেই? মালিক সর্দার, এই উপযুক্ত সময়, এই একই সময়ে তোদের বাপ পুত্র দুজনকে আমি একবারে
আসমানে মাথাটা উড়িয়ে দেব। ওরে শয়তানে, তোর কি জানা নেই এই মিশর রাজ্যে এমন কোন মহাবীর জন্মেনি যে মালিক সত্তারের লাঠির সামনে এসে দাঁড়ায়? ঠিকাই ঠিকাই। এ হলো রে জানোয়ার, তোকে দাঁড়াবি কেন? বলতে পারিস নি? চালা অস্ত্র, চালা। বুঝতে পেরেছিস এটা আমার পুত্র? এই, কোথায় পালিয়ে যাবি? এবার সাহস থাকিতে অস্ত্র ফেলা আর বন্দিত্ব স্বীকার করে নে। এখনো এই হাতে অস্ত্র খেলা শেষ। আসেন বন্দিগণ। আয় করছি ভাইজান। যা, হাসে মদিরকে নিয়ে যাও। এখনো তোর তেজ কমেনি নাকি? এখনো তেজ কমেনি না? যাও। চল বাপি, চল। কোথায় কোথায় সেই হীরানগরের কাদির বাচ্চা? আজ এই রণস্থলে আমি তাকে স্তূপের মুখে উড়িয়ে দেব। আমার মতো করে এই শয়তান, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। বেশ, আমিও দেখতে চাই কার বাহুতে কত শক্তি। বেশ, তবে তাই হোক। ডাক্তার ডাক্তার সাহস থাকে অস্ত্র ধর, যুদ্ধ কর আমার সাথে। দুধের বালকের সঙ্গে কিন্তু যুদ্ধ। বেশ, এই তবে শয়তান। এসেছো, বন্দি করো, বন্দি করো এই দুই জানোয়ারকে। এসেছি। কাকে বন্দি বন্দি। করব? এই দুই জানোয়ারকে। বন্দি আমি না হব না শয়তান। ভালো করে চেয়ে দেখো, জানোয়ার এই দুটো না জানোয়ার তুই? এ কি বলছো মালিক সর্দার? কি বলছি এখনো বুঝতে পারোনি না? চাপ! চালাও অস্ত্র। আজ তোমারই অস্ত্রে তোমারই ভাবলীলা আমি সঙ্গ করে দেব। মালিক সর্দার, হ্যাঁ, মালিকের সর্দার। আর এদিকে ভালো করে চেয়ে দেখো, কার সঙ্গে তুমি যুদ্ধ করেছো। ভালো করে দেখো তো তুমি তাকে চিনতে পারো কিনা। চিনতে পারছেন আমাকে? ভালো করে যে দেখুন। যুদ্ধের ময়দানে আমি কাউকে চিনতে আসিনি। হ্যাঁ, তোমাকে চিনতে হবে। ভালো করে চেয়ে দেখো, আরে চোখ দুটো তুমি আরে গলা মাখা তুলে নিয়েছিলে। কাশেম, হ্যাঁ, শয়তান এখনো বেঁচে আছিস? হ্যাঁ। তোকে আমি
তুই কি আমাকে শেষ করবি শয়তান? তোর ভবনীলা আমি এখন শেষ করে দেব। বেশ, আমিও দেখতে চাই কে কার ভবনীলা শেষ করে। ঠিক হয়। হ্যাঁ ভাইজান, তাই করছি। শয়তানকে নিয়ে যা। চলে চল শয়তান চল, পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত করতে চল। ওই শয়তান, পরে পরে আমরা আগে শাহপনা আপনি একই উজির আজম গোলাম মাহমুদ খান। আব্বা হুজুর, হ্যাঁ বাপ্পি, সর্দার, তুমি কৌশলে আমার 5 লক্ষ টাকা রাজকর আত্মসাৎ করেছ। এবার যুদ্ধে পরাজিত হয়ে তুমি আমার বন্দী। আমির বাদশাহ, তুমি তো 5 লক্ষ টাকা রাজকর দাওনি, তার উপর মিশর রাজ্যকে নিজের ক্ষমতা বলে স্বাধীন ঘোষণা করেছ। অথচ তুমি ভালো করেই জানো তুমি আমার অধীনস্থ বাদশাহ। ঠিক আছে মালিক সর্দার, তুমি কি জানো তুমি মহাবীর মালিক সর্দার? তোমার ওই লাঠির আঘাতে আমার প্রধান সেনাপতি রুস্তম নিহত হয়েছে। আজ তুমি আমার বন্দী। আমাকে বন্দী করার মতো ক্ষমতা এই মিশর রাজ্যের আর একটি কোনো বীরের নেই। হ্যাঁ, একটি বীরের নেই। আমি যদি মনে করতাম, আমি যদি ইচ্ছে করতাম, তাহলে এই লাঠি চালিয়ে এই মহাবীর মালিকের সর্দার আপনার রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করতাম, কিন্তু পারিনি একটাই কারণে। জনাব, কারণে জনাব, আপনি না যে যুদ্ধ থেকে ফিরে এসে আমার সত্য পরিচয় নেবেন। হ্যাঁ বলেছিলাম। তাহলে শুনুন জাহাপনা, শুধুমাত্র আমার পুত্রের মুখের দিকে চেয়ে আমি আপনার রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করতে পারিনি। মালিক সর্দার, হ্যাঁ, তোমার পুত্র নাও জনাব, আজ থেকে বহুদিন আগে ওকে আমরা এক জঙ্গলের মধ্যে পেয়েছি জনাব। আজ পর্যন্ত ওর কোনো জন্ম পরিচয় আমরা জানি না জনাব। হয়তো হবে কোনো জাগত সর্দার, জাহাপনা তোমার সন্তান নয়। না জাহাপনা না, আজ থেকে 22 বছর পূর্বে আমি বাদশার সঙ্গে আমি কাশেমপুর জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। হঠাৎ শিকারে গিয়ে দেখি একটা বাচ্চা রাস্তার মাঝখানে পড়ে আছে। তারপর বাংলা বাবার নির্দেশে ওই সন্তানটি আমির বাদশা বুকে তুলে নেয়। না হুজুর না। তারপরে সেই বাংলা বাবার নির্দেশে আমাকে আমির বাদশাহ সন্তানটি দামে করে জাহাপনা। কিন্তু আজ পর্যন্ত
আজ পর্যন্ত আমার পুত্রকে বুঝতে দিইনি যে আমি তার পালিত বাবা। তাহলে এমন কে আছে যে আপনি- কাসেমের উপযুক্ত পরিচয় দেবে? আমি কে তুমি? দেখতেই তো পাচ্ছ বনের পাগল। পাগল? হ্যাঁ হ্যাঁ পাগল। তুমি তুমি তাহলে যুবকের পরিচয় দিতে পারবে? একটিবারের জন্য তুমি মনে করে দেখো তো বাদশা, সে থেকে থেকে 24 বছর আগে তুমি গিয়েছিলে মিশরের বাণিজ্য করতে। গিয়েছিলাম। তারপর তোমার সেই বজ্রায় ডাকাতেরা হানা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ দিয়েছিল। সেখানে তোমার হীরা জহরত মানিক মুক্তা তার সঙ্গে নিয়েছিল ফুটন্ত একটি সন্তান। হ্যাঁ হ্যাঁ আমার কাসেমকে চুরি করে আর সেই আবু কাশিমি হচ্ছে তোমার একমাত্র সন্তান। এই কিছুতেই হতে পারে না। আমার সন্তান। হ্যাঁ, বাবি কাসেম। আয় বাবি, তুই আমার বুকে আয় বাবি। এই কিছুতেই হতে পারে না। 22 বছর এই ধরে কিছুতেই হতে- আমার বুকটা হাহাকার করছে। আয় বাবি, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয় বাবি। আব্বা হুজুর, বাবি, আব্বা হুজুর, বাবি, আব্বা হুজুর, বাবি। আব্বা হুজুর। কিরে চারের সন্তান বল। আরে চারের ওরে ওরে বাপ্পি, ওরে বাপ্পি, সাগরের পানি যেমন কেটে দুভাগ করা যায় না, ঠিক রক্তের বাঁধন, রক্তের বাঁধন যে ছিন্ন করা যায় না রে বাপ্পি। আমি শুধু তোকে ছোটবেলা থেকে আমি তোকে লালন পালন করেছি, আর ওই যে দেখ যে পাথরের মতো দাঁড়িয়ে চোখে ঝরঝর করে জল ফেলছে, সে হচ্ছে তোর জন্মদাতা বাবা। যা রে মানিক, যা, তোর জন্মদাতা বাবার মুখে ফিরে যা। বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। হয় না রে বাপ্পি, তা হয় না। যা বাপ্পি, আমি তো তোকে এতদিন ছোটবেলা থেকে তোকে লালিত পালিত করে তোকে মানুষের মতো মানুষ করেছি, আর ওই যে দেখ, আজ থেকে 22 বছর ধরে তোকে এত সহ্য যন্ত্রণা নিয়ে তোকে দিন রাত কাছে বাবার জন্য সে ছটফট করে বেরিয়েছে। যা যা বাপ্পি, তোর জন্মদাতা বাবার বুকে যা। আব্বা হুজুর, আব্বা হুজুর। আপনি অনেক দিন পর যেমন আপনার হারিয়ে যাওয়া সন্তান কাসেমকে ফিরে পেয়েছেন, এই শুভ লগ্নে আমাকে একটু মুক্তি দিন। এই গোলাম হোসেন, তোমার মুক্তি আমি দেব না, তোমাদের বিচার করবে আমার পুত্র কাসেম। পুত্র, বসো তুমি সিংহাসনে, বসো। ভাইজান, এবার আপনি এই শয়তানদের বিচার করুন ভাইজান। কাসেম ভালো ছেলে, কাসেম ভালো ছেলে, আর কাসেম মুক্ত করে দিবে। এখন কাসেম আমাদের মুক্ত করে দেবে। কাসেম তো আপনার জামাতা জনাব। উজির আজম গুল মাহমুদ খান, আমার সেই পুত্র কাসেম এই সিংহাসনে বসেছে তোমাকে তো মুক্তি দেবার জন্য। একটু অপেক্ষা করো, তোমার মুক্তি। বিচারের ভার যখন আমি পেয়েছি, দাও কাসেম, বিচার। আমার হাতের পাতনটা খুলে দাও। বিচার আমি কঠোর বিচার করব। তবে আব্বা হুজুর, আমি এই রাজ সিংহাসনে বসতে না বসতে আমি যখন বিচারের ভার পেয়েছি, বিচার আমি করব, বিচার আমি করব, বিচার আমি করব। সেই বিচারে, আব্বা হুজুর, সেই বিচারে 1 নম্বর শাস্তি আমি হবে এই বিচার- আমাদের মুক্তি। আমি এই বিচার, আমাকে যে জন্ম না দিয়ে এতদিন পর্যন্ত লালন পালন করেছে,
সেই মহাবীর মালিক সর্দারের কাছে আমি এই বিচারের ভার অর্পণ করলাম। না না রে বাপি না, তুই যখন সিংহাসনে বসেছিস, তোর পিতা যখন স্বেচ্ছায় তোকে সিংহাসন দান করেছে, তখন এই বিচার আমার সাজে না রে বাপি। সেই বিচার একমাত্র তোরই যে সাজে। আর বাপি, ওই অপরাধীর বিচার তুই নিজের হাতে কর। আব্বা হুজুর, এই বাদশা নামদার ওনার হাতের বাঁধন মুক্ত করে দিন। ঠিক বিচার করেছিস রে বাপি, ও ওনার কোনো ভুল নেই। যত ভুল ওই শয়তান উজির আজম গোলাম খান মালিক সর্দার, হ্যাঁ, উজির আজম গোলাম খান, তুমি চাল খেলে, তুমি কুমন্ত্রণা দিয়ে তুমি বাদশা মেয়েকে তুমি নষ্ট করেছো। আবু কাসেম, এখনো কি দাঁড়িয়ে থাকবি না বসে থাকবি? যেমনি ভাবে তোর চোখ তুলেছিল না, আমার হাতের তুই বাঁধন তেমনি ভাবে ওর চাপকে ওই আজম গোলাম খা চাপ তুলে নে। হ্যাঁ, পাপ করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে। আব্বা হুজুর, আব্বা হুজুর, এই শয়তান গোলাম খা যেমনি ভাবে আমার দুটি চোখ উত্তোলন করে নিয়েছিল, এমনি ভাবে ওনার দুটি চোখ আপনি উত্তোলন করে নিন। যা বলা, চোখের জ্বালাতে ভীষণ জ্বালা, আমি সইতে পারবো না চুরা। তাও তো বেঁচে থাকবে গোলাম খা। সইতে পারবি না? না, তাহলে ভালো করে মনে করে দেখতো, আজ থেকে 22 বছর আগে যখন আমার পুত্র কাসেমের চোখে তুই উপড়ে নিয়েছিলি, তখন আমার পুত্র কাসেমের কি কষ্টই হয়েছিল। অনেক কষ্ট হয়েছিল। কাসেম, তুমি যখন বিচারের আসনে বসেছো, দয়া করে হুজুর। আমাকে মুক্তি দাও কাসেম। আব্বা হুজুর, এই শয়তানের চোখ দুটি উত্তোলন করে নিন। ঠিক আছে রে বাপি, ঠিক আছে। আজ যখন তুই আমাকে আদেশ করেছিস, সেই আদেশে তো আমাকে পালন করতেই হবে বাপি। আই শয়তান, আই আই জয় জয় আমি যা বলছি তাই শুনুন। এই শয়তানের দুটি চোখ উত্তোলিত নয়, ওর চিরতরে ওর কলিজা ছিঁড়ে ও চিরতরে শেষ করে দিন। বাপি, ঠিক আছে। চোখের জ্বালা এবার বুঝেছে, এবার মৃত্যু যন্ত্রণা ও ভোগ করুক।